আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর ওপর আবারও বড় ধরনের আঘাত এনেছে প্রতিরোধ যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে রোববার তাদের যোদ্ধারা উত্তর গাজার বেইত হানুন এলাকায় সেনাদের উপর বড় ধরনের একটি চোরাগোপ্তা হামলা চালিয়েছে। ব্রেকিং দ্য সোর্ড নামের ওই অভিযানে সেনাদের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আল কাসামের বিবৃতি বরাত দিয়ে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনের খবরে বলা হয়েছে, যোদ্ধারা বেইত হানুন এলাকায় ইসরায়েলি বাহিনীর কমব্যাট ইন্টেলিজেন্স ব্যাটালিয়নের ব্যবহৃত একটি স্টর্ম ভেহিকেল লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী গোলার সাহায্যে হামলা চালায়। হামলায় গাড়িটি বিধ্বস্ত হয়েছে এবং নিশ্চিতভাবে এর আরোহীরা হতাহত হয়েছে। হামলার পর ইসরায়েলি উদ্ধারকারী দল এগিয়ে এলেও তাদের উপরে হামলা চালানো হয়। দ্বিতীয় দফা হামলায় অ্যান্টি পার্সোনেল এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে আল কাসাম ব্রিগেডস। এর ফলে সেনারা নিহত এবং আহত হয়। এছাড়া একই দিন নতুন করে স্থাপিত একটি ইসরায়েলি সামরিক অবস্থানের উপর হামলা চালায় প্রতিরোধ যোদ্ধারা। হামলা শুরুতে মর্টার শেল এবং এরপর আরপিজি শেল ব্যবহার করা হয়। হামাসের মিলিটারি মিডিয়া এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে গাজা সিটির আল তুফা এলাকায় হামলার কিছু দৃশ্য দেখা গেছে, যেখানে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে আরপিজি দিয়ে হামলা চালায়। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস এদিন একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে তারা জব্দকৃত দুটি ইসরায়েলি সামরিক ড্রোনের ছবি দেখিয়েছে। যোদ্ধারা জানিয়েছেন, গাজার আকাশে অভিযান চালানোর সময় ড্রোন দুটিকে ভূপাতিত করা হয়েছে। যুদ্ধ শেষ করতে রাজি হওয়ার সঙ্গে হামাসের কাছে আত্মসমর্পণের পার্থক্য নেই, এমনটাই মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি তা কখনো করবেন না বলেও জানিয়েছেন। নেতানিয়াহুর ভাষ্য, হামাস যতদিন গাজার ক্ষমতায় থাকবে ততদিন তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া হবে। দেশের জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণে নেতানিয়াহু এসব কথা জানান। ভাষণে গাজা যুদ্ধ নিয়ে সার্বিকভাবে ইসরায়েলি নেতার মনোভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। নেতানিয়াহুর কার্যালয় তার এই ভাষণকে কূটনৈতিক বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ বিবৃতি বলে আখ্যা দিয়েছে। গত 4 মাস দেশের মাটিতে গণমাধ্যমের সামনে সংবাদ সম্মেলনে হাজির হননি নেতানিয়াহু। তাকে সরাসরি প্রশ্ন করারও সুযোগ পাননি দেশটির কোনো সাংবাদিক। ইহুদিদের পবিত্র পাস ওভার উৎসব শেষ হওয়ার এবং যুদ্ধবিরতির নতুন প্রস্তাব হামাস নাকচ করার 2 দিন পর নেতানিয়াহুর এই আগে ধারণ করা ভিডিও বক্তব্য প্রচার করা হলো। মূলত হামাসের নতুন চুক্তিতে সম্মতি না দেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নেতানিয়াহুর এই ভাষণ দেয়া। যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েল বলেছিল, হামাসের হাতে আটক জিম্মিদের অর্ধেককে মুক্তির বিনিময়ে আবারও গাজায় সামরিক যুদ্ধবিরতি হবে। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি জানায়, গণহত্যা বন্ধ হওয়ার নিশ্চয়তা নেই বা গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের প্রতিশ্রুতি নেই এমন কোনো আংশিক চুক্তি তারা মেনে নেবে না। নেতানিয়াহুর যুক্তি, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি দেওয়া হলে হামাস আবারও সামরিক সক্ষমতা অর্জন করবে। তিনি দাবি করেন, হামাসকে ধোঁকা দেওয়া সম্ভব না, অর্থাৎ যুদ্ধের সমসাময়িক বিরতি দিয়ে পণবন্দীদের উদ্ধার করে এনে আবারও সামরিক অভিযান শুরু করা সম্ভব হবে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, হামাস এমন কিছু শর্ত দিয়েছে যার সঙ্গে আন্তর্জাতিক আইনের সংযোগ আছে। সেসব শর্ত মেনে নিলে পণবন্দীরা মুক্তি পাবেন, কিন্তু প্রয়োজন হলেও গাজায় হামলা চালাতে পারবে না ইসরায়েল, কেননা দেশটিকে আন্তর্জাতিক মহলের কাছে গাজায় হামলা না করার অঙ্গীকার করতে হবে। আত্মসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাইম কাসেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ইসরায়েলি সেনারা লেবাননের আকাশসীমা লঙ্ঘন বন্ধ না করা পর্যন্ত অস্ত্র সমর্পণ না করার সিদ্ধান্তে অনড় থাকবে হিজবুল্লাহ। নাইম কাসেম বলেন, কাউকে হিজবুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিতে দেয়া হবে না। এই অস্ত্রগুলোই লেবানিজদের প্রাণ এবং স্বাধীনতা। যখন আমাদের মাথার উপর দিয়ে শত্রুপক্ষের যুদ্ধবিমান উড়ে যাচ্ছে এবং আমাদের দক্ষিণাঞ্চল তাদের দখলে রয়েছে, তখন কেউ কিভাবে আশা করে যে আমরা আলোচনায় বসব? তার ভাষ্য, এমন পরিস্থিতিতে আলোচনায় বসতে বাধ্য করা হিজবুল্লাহর আত্মসমর্পণের সমতুল্য। কাসেম বলেন, এর অর্থ আলোচনা নয়, বরং আত্মসমর্পণই। আগে ইসরায়েল সেনা প্রত্যাহার করুক, লেবাননের আকাশসীমায় যুদ্ধবিমান নিয়ে ওড়ানো বন্ধ করুক, এরপরে আমরা আলোচনা টেবিলে বসবো, তার আগে নয়। এর আগে গত 8 এপ্রিল বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, আত্মসমর্পণের আলোচনায় বসতে রাজি হয়েছে হিজবুল্লাহ। এক সিনিয়র নেতার বরাত দিয়ে খবরটি জানানো হলেও তার নাম প্রকাশ করা হয়নি। পরে এই বিষয়ে হিজবুল্লাহর মিডিয়া অফিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে রয়টার্স, তবে তাতে সাড়া মেলেনি। হিজবুল্লাহ প্রধান আরও বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তার সব শর্তই 5 মাস ধরে মেনে চলেছে হিজবুল্লাহ, কিন্তু ইসরায়েল বিভিন্ন সময় নানা অজুহাতে বারবার শর্ত ভেঙে হামলা চালিয়েছে। নভেম্বরে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু এরপরও
এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হয়েছে অন্তত ৭১ জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে ১৪ জন শিশু ও নারী। গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় থেকে এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের হামলায় হিজবুল্লাহকে সাবেক প্রধান এবং হাসান নাসরুল্লাহ ও তার উত্তরসূরি হাশিম সাফিউদ্দিনের মৃত্যুর পর গত বছরের ২৯ অক্টোবর থেকে গোষ্ঠীটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন নাঈম কাসেম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি আশা করেন রাশিয়া এবং ইউক্রেন এই সপ্তাহে যুদ্ধ বন্ধের জন্য চুক্তি করবে। অবশ্য কোনো শর্ত মেনে এই চুক্তি হবে বা হতে পারে এমনটা জানাননি ট্রাম্প। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীর্ষস্থানীয় সময় রোববার আশাবাদ প্রকাশ করে বলেছেন তিনি চান রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ শেষ করতে দুই পক্ষই এই সপ্তাহে একটি সমঝোতায় পৌঁছাক। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, দুই দেশ যদি একটি চুক্তিতে পৌঁছায় তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা করতে পারবে আর এই ব্যবসা থেকে বিশাল অঙ্কের মুনাফা অর্জন করবে। যুক্তরাষ্ট্র এখন উন্নতির পথে। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গেই সমঝোতার পথ খুঁজতে নিয়মিত আলোচনা হয়েছে ওয়াশিংটনে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আগ্রাসন শুরু করেছিল। তারপর থেকে যুদ্ধ চলছে। ট্রাম্প বলেছেন কিয়েভ এবং মস্কোকে সমঝোতায় আসার জন্য উৎসাহ দেখাতে হবে। এরপর গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন ইস্টারের জন্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হবে, তবে এরপর দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে অন্তত ৩০ দিনের জন্য বেসামরিক অবকাঠামোতে হামলা বন্ধের প্রস্তাব দিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইউক্রেন প্রস্তাব করছে যেন অন্তত ৩০ দিনের জন্য দীর্ঘ পাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেসামরিক স্থাপনায় কোনো হামলা না করা হয়। প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো যেতে পারে। প্রেসিডেন্ট পুতিন গত শনিবার একতরফা ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পর জেলেনস্কির পক্ষ থেকে এই প্রস্তাব এলো। পুতিনের ঘোষিত ৩০ ঘণ্টার এই যুদ্ধবিরতি গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে চলবে সোমবার মধ্যরাত পর্যন্ত। জেলেনস্কি বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতির সিদ্ধান্তকে প্রতিফলিত করেছে এবং যদি পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকর হয় তাহলে সেই বিরতি আরও বাড়ানোর পক্ষেও কিয়েভ প্রস্তুত। তবে দুই পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ করছে। রোববার এক ভিডিও বার্তায় জেলেনস্কি অভিযোগ করেন রাশিয়া ইতোমধ্যে ২,০০০-এরও বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে লেখা এক খোলা চিঠিতে মমতা সরাসরি আরএসএসের সমালোচনা করেছেন। শান্তির আবেদন শীর্ষক এই খোলা চিঠি শনিবার রাতে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে আসে। খোলা চিঠিতে মমতা লিখেছেন, বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে। এই সঙ্গীদের মধ্যে আরএসএসও আছে। আমি আগে আরএসএসের নাম নিইনি, কিন্তু এবার বাধ্য হয়ে বলতে হচ্ছে রাজ্যে যে কুশ্রী মিথ্যার প্রচার চলছে তার মূলে তারাও আছে। প্রচারণের একটি সূত্রে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতে এটিকে ব্যবহার করছে বিভেদের রাজনীতি করার জন্য। এরা ডিভাইড অ্যান্ড রুলের খেলা খেলতে চায়। এই খেলা বিপজ্জনক। আরএসএসকে ভারতে হিন্দুত্ববাদের প্রধান পরিচালক বলা হয়ে থাকে। এই সংগঠনের অধীনে অসংখ্য শাখা সংগঠন বা অনুসংগঠন আছে। ভারতের জাতীয় স্তরে ক্ষমতাসীন বিজেপি আরএসএসের রাজনৈতিক শাখা। মমতা তার চিঠিতে উল্লেখ করেন, আগুনের সঙ্গে খেলা করার জন্য ওরা প্রথমে রামনবমী দিনটিকে বেছে নেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গে রামনবমী উদযাপন হয় খুবই শান্তিপূর্ণভাবে। এরপর ওরা ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু বিষয়কে ব্যবহার করতে চায়। বিজেপি ও তার সঙ্গীরা মিথ্যা ও সংকীর্ণতার উপর ভিত্তি করে রাজনীতি করছে বলে মন্তব্য করে মমতা খোলা চিঠিতে বলেন, তারা যা বলেছে তা অসত্যের ছুরি, অপব্যাখ্যায় ভর্তি। দয়া করে ওদের বিশ্বাস করবেন না। ওরা দাঙ্গা বাঁধাতে চায়, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। ওরা সংকীর্ণ নির্বাচনী রাজনীতির কথা ভেবে আমাদের মধ্যে ভাগাভাগি করতে চায়। রাজ্যে শান্তি বজায় রাখার স্বার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে মমতা বলেন, দাঙ্গার পেছনে আছে দুর্বৃত্তরা, তাদেরকে কড়া হাতে দমন করা হচ্ছে। সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়কে পরস্পরের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। পরস্পরের ব্যাপারে সহমর্মী ও যত্নশীল হতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।